गुड इवनिंग सकल के। तो आज के हमारे प्रेजेंटेशन टॉपिक हलो व्हाई जियोग्राफी लैबोरेटरी इज इम्पोर्टेंट। इज ए जियोग्राफी टीचर हाउ टू प्लान एंड ऑर्गेनाइज लैबोरेटरी इन एन इफेक्टिव वे। अर्थात जियोग्राफी लैबोरेटरी केन गुरुत्वपूर्ण এবং একজন জিওগ্রাফিক শিক্ষক হিসেবে কীভাবে আমি জিওগ্রাফির ল্যাবরেটরি একটি সংরক্ষণ ও সংগঠিত করব ইফেক্টিভ ওয়েতে, যেটি শিক্ষাদান ভালো হবে, সেটি সম্বন্ধে আমি বিস্তারিত পিপিটির মাধ্যমে আলোচনা করব। তো প্রথমে আমরা জিওগ্রাফি ও ল্যাবরেটরি জানার আগে একটি জিনিস না বললেই নয়, যেটি আমাদের জেনে নিতে হবে যে এরাটোস্থেনিস। এই যে পিপিটিতে আমরা ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি ছবি হলেন এরাটোস্থেনিস, যাকে আমরা ভূগোলের জনক হিসেবে পরিচিত হয়ে জানি, যার কথা না বললেই নয়। তো এবার আমরা জেনে নেব যে ভূগোল কি বা হোয়াট ইজ জিওগ্রাফি। তো দ্য সায়েন্টিফিক স্টাডি অফ আর্থ সারফেস, অর্থাৎ সায়েন্টিফিক স্টাডি সম্পর্কে আলোচনা করা, পৃথিবী পৃষ্ঠ সম্পর্কে আলোচনা করা আমাদের ভূগোল। তো এই ভূগোলের মধ্যে রয়েছে আমাদের প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যকলাপ আলোচনা, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের মধ্যে সম্পর্ক। এছাড়া রয়েছে আমাদের যে একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানব সমাজ, জীবজগৎ একত্রে কীভাবে বসবাস করে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেছে, এ সম্বন্ধে আলোচনা করে থাকি। এছাড়াও আমাদের জিওগ্রাফির অনেকগুলি ভাগ রয়েছে: ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, কালচারাল জিওগ্রাফি, আরবান জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এগ্রিকালচার জিওগ্রাফি অ্যান্ড আদার্স। এই সমস্ত কী করে যে বিজ্ঞান ভিত্তিক প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা নিয়ে আলোচনা করে। যে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য আর্থ সারফেস অ্যান্ড ইটস ভেরিয়াস ক্লাইমেটস, কান্ট্রিজ, পিপলস অ্যান্ড নেচার রিসোর্স, এ সমস্ত নিয়ে আমাদের ভূগোল আলোচনা করে থাকে। তো এবার আমরা জানবো যে জিওগ্রাফির ল্যাবরেটরি কী সেটি সম্বন্ধে। মানব জীবনের প্রতিটি অঙ্গের আমাদের পঞ্চেন্দ্রিয় রয়েছে, সে প্রতিটি অঙ্গের জন্য একটি একটি কার্যকলাপ রয়েছে। সেভাবে জিওগ্রাফি শিক্ষণের ক্ষেত্রে যদি আমাদের ল্যাবরেটরি বা ল্যাব না থাকে, তাহলে তা কখনোই কার্যকরী ও ইফেক্টিভ ওয়েতে হবে না। কারণ জিওগ্রাফি ল্যাবরেটরি কী করে ভাইটাল রোল প্লে করে যে জিওগ্রাফি শিক্ষার্থীদের শিক্ষণের ক্ষেত্রে। কারণ এখান থেকে আমাদের ইনস্ট্রুমেন্টস থেকে শুরু করে চার্ট, মডেল, বিভিন্ন ইনস্ট্রুমেন্টস, এই ল্যাবরেটরিজ অ্যান্ড প্রজেক্টর প্রভৃতি নিয়ে আমাদের একটি ল্যাবরেটরি গঠিত হয়। এই ল্যাবরেটরিতে কী করে শিক্ষার্থীর বিভিন্ন তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জ্ঞানের সাথে সম্পর্কিত করে ও পরিচালিত করে, আলোচনা করে ও নিজের হাতে কলমে শিখিয়ে, যেটা তাদের অন্য কোনো স্থানে শেখা সম্ভব নয়। কোনো স্থান থেকে তারা সার্ভে করে এলো বা কোনো স্থান থেকে তারা স্যাম্পল কালেক্ট করে নিয়ে এসে জিওগ্রাফি ল্যাবে সেগুলি তারা টেস্ট করতে পারে নিজের হাতে ও শিখতে পারে। এটি আমাদের জিওগ্রাফি ল্যাবে গুরুত্বপূর্ণ। এবার আমাদের হচ্ছে নিড অফ জিওগ্রাফি ল্যাবরেটরি। নিড অফ জিওগ্রাফি ল্যাবরেটরিতে কী কী রয়েছে? যে প্র্যাকটিক্যাল থিওরি অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং। প্র্যাকটিক্যাল থিওরির মধ্যে কি কোনো একটি স্থানে আমরা যেহেতু সয়েল ফরমেশন প্রসেস সম্বন্ধে আমরা ক্লাস 9-এর বইটিতে পড়ছি, তাহলে শিক্ষার্থীরা সয়েল ফরমেশন প্রসেস নিয়ে পড়েছে, রেগুলিং, ইলুভিয়েশন, এলোভিয়েশন অ্যান্ড হিউমিফিকেশন, এভাবে জানলো। এবার এছাড়া তারা জানলো যে অর্গানিক সয়েল, টপ সয়েল অ্যান্ড বেড রক, প্যারেন্ট রক, এসব নিয়ে। কিন্তু যখন তারা একটা প্র্যাকটিক্যাল থিওরিতে বুঝবে, অর্থাৎ ল্যাবরেটরিতে এসে সেগুলি সম্বন্ধে চার্ট বা মডেল দেখবে, তাহলে তারা আরও ভালো বুঝতে পারবে কোনটি রেগুলেট, কোনটি ইলুভিয়েশন, কোনটি এলিভিয়েশন। এছাড়াও মৃত্তিকার স্তরগুলি ABCD সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবে। আর আমরা কোথায় বসবাস করছি আর কীভাবে মৃত্তিকা ফরমেশন হচ্ছে এই সম্বন্ধে। এবার হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং। হয়তো আমি তাদের পড়লাম যে বনভূমি কেন ধ্বংস হয়ে যাচ্ছে, তারা বললে বুঝতে পারছে যে দিন দিন গাছ কাটছে ট্রেডের ফলে, কিন্তু তাদের আমরা ফিল্ড ওয়েতে নিয়ে গেলাম। হয়তো আমরা অযোধ্যা পাহাড় নিয়ে যেয়ে দেখালাম যে অযোধ্যা পাহাড় আগে কতটা ঘন ছিল, এখন কতটা পরিমাণ কমে গেছে, তাহলে তারা আরও ভালো বুঝতে পারবে। এছাড়া বিভিন্ন ক্লাইমেট সম্বন্ধে, যে আমরা বলে থাকি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, দিন দিন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাহলে তারা ল্যাবরেটরি তারা ভালোভাবে বুঝবে কীভাবে, যে প্রজেক্টরের মাধ্যমে। একটি প্রজেক্টর দেখিয়ে আমাদের দেখিয়ে দিলাম যে এবার প্রজেক্টরটি চালাতে হয়, অ্যান্ড প্রজেক্টরে যে ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে কী কী হচ্ছে, কীভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মেরু অঞ্চলে বরফ গলন হচ্ছে,
সেগুলি সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে। এছাড়া ফলাফলটাও দেখতে পারবে যে পাঞ্জাবে হঠাৎ বন্যা, উত্তরাখণ্ডতে বন্যা হচ্ছে, ভূমিধস হচ্ছে, এগুলি তারা আরও ভালোভাবে জানতে পারবে, যেটা প্র্যাকটিক্যাল ল্যাব ছাড়া বা জিওগ্রাফি ল্যাব ছাড়া সম্ভব নয়। এবার হচ্ছে ডাটা অ্যানালিসিস। আমরা কী করে যে জিওগ্রাফিতে আমরা পড়তে গেছি সাধারণত স্যাটেলাইট ইমেজ, কোনো একটি স্থানে স্যাটেলাইট ইমেজ কী করে, সেখানকার ছবি তুলে দেয় বা এরিয়ার ফটোগ্রাফ, সেটাতে বনভূমি থাকে, নদী থাকে, ঘরবাড়ি থাকে এবং অনাবাদিত জমি থাকে, সেগুলি সাদা কালো ছবি তুলে, কিন্তু সেগুলো আমরা অ্যানালিসিস করতে পারি না বা জানতে পারি না যতক্ষণ আমরা জিওগ্রাফি ল্যাবরেটরিতে গিয়ে কিউজিআইএস বা আর্কজিআইএস আমরা সফটওয়্যার প্রয়োগ করে ডেভেলপ করি, ততক্ষণ আমরা বুঝতে পারি না। সুপারভাইজ আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের মাধ্যমে দিয়ে আমরা এটা বুঝতে পারি যে ইমেজটিতে কোন স্থানে কতটি বনভূমির পরিমাণ, কতটা ঘরবাড়ির পরিমাণ, কতটা শিল্পের পরিমাণ, কোনটা নদীর পরিমাণ, সবটা বুঝতে পারবো আমরা সুপারভাইজ আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের মাধ্যমে। এছাড়া রয়েছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। জিওগ্রাফি ল্যাবরেটরিতে কী করে শুধুমাত্র যে প্র্যাকটিক্যাল ক্লাস ও থিওরিতে দেখে না, এনভায়রনমেন্টাল দিক থেকেও অ্যাওয়ারনেস করে তোলে। আমি কোনো একটি স্থানে শিক্ষার্থীদের গ্রুপে ধরে ভাগ করে ল্যাবরেটরিতে দিলাম যে তোমরা এই স্থানটিতে পপুলেশন দিন দিন বেড়ে যাওয়ার একটি রিপোর্ট বার করো, তাহলে তারা দলবদ্ধভাবে রিপোর্টটি বার করলো। তার ফলস্বরূপ কী হয়েছে, পপুলেশন দিন দিন বাড়ে যাচ্ছে তা জানতে পারলো। দ্বিতীয় আমি বললাম যে দিল্লিতে এদের পপুলেশন আর পলিউশন দুটোই বাড়ছে কেন দিন দিন, তাহলে তারা একটি রিপোর্টটি বার করলো। তাহলে তারা কী করবে, যে একটি ল্যাবরেটরিতে গিয়ে জিওগ্রাফির বিভিন্ন অ্যাপের মাধ্যমে তারা রিসার্চ করবে, দেখবে যে দিল্লিতে কেন পপুলেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং পলিউশনের সংখ্যা। তার মধ্যে তারা দেখতে পাবে যে দিন দিন আমাদের মোটর গাড়ির পরিমাণ বেড়ে যাচ্ছে, এছাড়াও অপ্রচলিত শক্তি প্রচলিত শক্তির পরিমাণ তুলনামূলকভাবে চলছে। এভাবে তারা জানতে পারবে এনভায়রনমেন্টাল দিক থেকেও অ্যাওয়ারনেস হতে হবে জিওগ্রাফি ল্যাবরেটরিতে গিয়ে। এবার হচ্ছে ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি ল্যাবরেটরি, হোয়াট উইল বি স্টাডি, অর্থাৎ আমরা জিওগ্রাফি পড়ার মাধ্যমে কী কী শিখি। প্রথম রয়েছে অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। অ্যাটমসফিয়ারে কী কী আলোচনা করার মধ্যে বায়ুমণ্ডল নিয়ে, লিথোস্ফিয়ার মধ্যে আমাদের শিলামণ্ডল নিয়ে, আর হাইড্রোস্ফিয়ার জলবিজ্ঞান নিয়ে, আর বায়োস্ফিয়ার মধ্যে জীবমণ্ডল নিয়ে আলোচনা করে থাকে। সেগুলি কীভাবে গঠিত, কীভাবে পরস্পরের সাথে সম্পর্ক বজায় রেখে একই স্থানে রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করে। তো প্রথম ইম্পর্টেন্স হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং। যে প্র্যাকটিক্যাল লার্নিং যে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষক মহাশয়ের কাছে কোনো তথ্য শিখলো, তারা তার একটি ক্লাসরুমের মধ্যে বারবার একই জিনিস পড়ার পর তারা একঘেয়েমি পড়বে। সে একঘেয়েমিকে দূর করার জন্য ল্যাবরেটরিতে গিয়ে তারা চার্ট, মডেলস, ম্যাপস, রিডিং সকল শিখলো, ইনস্ট্রুমেন্ট দেখলো, তার সাথে তাদের একঘেয়েমিটাও দূর হলো, যেটি জিওগ্রাফি ল্যাবরেটরিতে সম্ভব। এছাড়া রয়েছে ইউজ অফ ইনস্ট্রুমেন্ট। কী কয়, জিওগ্রাফি ল্যাবরেটরিতে অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, সে রেনগজ, ক্লাইনোমিটার, অল্টিমিটার, এছাড়াও ড্রোন, অনেক সময় ড্রোনও হয়ে থাকে। এছাড়া এগুলো নিয়ে আলোচনা করে থাকে। এই যে তার শিক্ষার্থীরা কী করে, তার বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যবহার ও আলোচনা সম্বন্ধে জেনে থাকে তারা। এরপর রয়েছে যে বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাপস অ্যান্ড চার্টস। শিক্ষার্থীরা কী করে, অনেক ভালোভাবে বুঝতে ও শিখতে পারে ম্যাপ অ্যান্ড চার্ট সম্বন্ধে। কী করে, বিভিন্ন ম্যাপ, চার্টস এগুলি নিয়ে তারা আলোচনা করে। সে ম্যাপ অ্যান্ড চার্টসগুলি বুঝে কী হচ্ছে, একটি জিওগ্রাফি ল্যাবরেটরিতে গেল, যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখানো হলো, এবার চার্ট দেখানো হলো। টোপোগ্রাফিক্যাল ম্যাপে কী করা হচ্ছে, টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমাদের দেখানো হচ্ছে যে কোন স্থানে ক্লাইমেটের পরিমাণ কত, ভেজিটেশনের পরিমাণ কতটা রয়েছে, মৌজা ম্যাপ রয়েছে, সেগুলি সম্বন্ধে আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখাবে, কন্ট্রোল অনুযায়ী উচ্চতাটাও চিহ্নিত করে থাকে। এবার হচ্ছে ফিল্ড স্টাডি অ্যান্ড সাপোর্ট। যে কোনো একটি স্থানে শিক্ষার্থীদের আমরা দেওয়া হলো যে যাও তোমরা একটি পুরুলিয়া জেলা আরবান ওয়ার্ড সম্পর্কে তৈরি করো বা রিপোর্ট একটি তৈরি করো। তাহলে শিক্ষার্থীরা কী করবে, প্রথম ল্যাবরেটরিতে একটা কোশ্চেন সেট ফরম্যাট করবে, ও কোশ্চেন সেটটি ফরম্যাট করার পরবর্তীকালে তারপর তারা ওইটি পিপিটি বানাবে, স্লাইড বানাবে, সেটি সম্বন্ধে আলোচনা করবে, তারপর তারা অ্যানালাইসিস করার মধ্যে দিয়ে ওটি আপলোড করবে। তাহলে তারা ফিল্ড স্টাডি সাপোর্ট করলো ল্যাবরেটরি থেকে। As a geography teacher, how would you plan organize a laboratory in an effective way? আমি কীভাবে একজন জিওগ্রাফি শিক্ষক হিসেবে একটি পরিকাঠামো ল্যাবরেটরি সুসংগতভাবে গঠন করব ও সংরক্ষণভাবে আলোচনা করে চলে যাব। তার প্রথম যে জিওগ্রাফিতে কী কী আলোচনা করে, প্রথমত আছে আমাদের অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার,
লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। অ্যাটমসফিয়ার কী হচ্ছে, বায়ুমণ্ডল, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার নিয়ে আলোচনা করেছে। হাইড্রোস্ফিয়ার জলবিজ্ঞান নিয়ে আলোচনা করেছে। এছাড়াও অ্যাটমসফিয়ার আমাদের আলোচনা করেছে বায়ুমণ্ডল নিয়ে। হাইড্রোস্ফিয়ার আমাদের আলোচনা করেছে জলবিজ্ঞান নিয়ে। বায়োস্ফিয়ার আমাদের আলোচনা জীবজগৎ নিয়ে, খাদ্য শৃঙ্খল, খাদ্য বস্তু সমস্ত নিয়ে। এছাড়া লিথোস্ফিয়ার আমাদের শিলামণ্ডল নিয়ে, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, এগুলি সম্বন্ধে, ভূত্বক সম্বন্ধে আলোচনা করে থাকে। তার প্রথম কাজ হবে যে জিওগ্রাফি শিক্ষক হিসেবে একটা ল্যাবরেটরি গঠন করার জন্য কী কী প্রয়োজন হবে, সুসংগত পরিচালনা করার জন্য কী কী করা। প্রথম সিলেকশন হবে সুইটেবল রুম। আমাকে জিওগ্রাফি ল্যাবরেটরি করার জন্য একটি সুইটেবল রুম সিলেক্ট করতে হবে। সেই সুইটেবল রুমটি কী হচ্ছে, প্রথমে যে সুইটেবল রুমটা কোনো একটি স্কুল বা কলেজে একটি কোণাতে করা যাবে না, সেটি খোলা বদ্ধ হওয়া যায়, যেমন সূর্যের আলো প্রবেশ করতে পারে, বৃষ্টি পড়লে বৃষ্টির জল দেখতে পারি আমরা, বাতাস প্রবেশ করতে পারে, সেরকম রুম অন্ধকারময় যেন না হয়। তাহলে শিক্ষার্থীদেরকে প্রকৃতির সাথে মেলবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারবো ও এগিয়ে যাবে। প্রথম তাদের বৃষ্টিপাত সম্পর্কে পড়ালাম, ল্যাবরেটরি বা বৃষ্টিপাত সম্পর্কে দেখালাম। তাহলে তারা কী হবে, যে বৃষ্টিপাতটি সম্বন্ধে বৃষ্টিপাত দেখে দেখে তারা বুঝতেও পারবে যে কোন যন্ত্রের সাহায্যে উপায় বলা হলে তোমার রেনবো, সেটা আমরা ল্যাবরেটরিতে দেখিয়ে দিলাম। তারপর তাদের শিক্ষা আরও ডেভেলপ হবে। এছাড়া রয়েছে অ্যারেঞ্জমেন্ট অফ এসেনশিয়াল ইনস্ট্রুমেন্টস। শিক্ষার্থীরা কী হবে, যে শিখতে পারবে যে অ্যারেঞ্জমেন্ট অফ এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট, যে একটি ল্যাবরেটরিতে ছড়িয়ে ছিটিয়ে না রেখে কীভাবে একটি ইনস্ট্রুমেন্ট এসেনশিয়ালভাবে আমরা সাজিয়ে রাখবো, এছাড়া কী কী ইনস্ট্রুমেন্ট আমাদের প্রয়োজন সেগুলি সম্বন্ধে আলোচনা করা হবে। কীভাবে যে একটি ইনস্ট্রুমেন্ট, কিছু ইনস্ট্রুমেন্ট আমি একটি শিলা সম্বন্ধে আলোচনা করছি, বিভিন্ন পাথরগুলি আমরা রাখলাম একটা আলমারিতে, বিভিন্ন চাট মডেল রাখলাম আরেক সাইডে, আর কিছু আমরা ডিফারেন্ট যে ইনস্ট্রুমেন্টগুলি আছে, ক্লাইনোমিটার, অল্টিমিটার, রেনবো, সেগুলি আমরা রাখলাম এক সাইডে। তাহলে কী হবে, শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি শিখতে পারবে, দেখতেও পারবে, বুঝতেও পারবে। এবং প্রপার স্টোরেজ লেভেলিং অফ ম্যাটেরিয়ালস, আমাকে একটা প্রপার স্টোরেজ করতে হবে, যে প্রতিটি দ্রব্য বা জিনিসপত্রের জন্য আলাদা আলাদা রুম বা আলমারি, এছাড়াও প্রত্যেকটি ম্যাটেরিয়াল লেভেলিং হবে, অর্থাৎ একের পরে কোনটির পর কোনটি আসছে অনুযায়ী আমাদের সাজিয়ে রাখতে হবে। এছাড়া রয়েছে অ্যাক্টিভিটি বেসড প্ল্যানিং অ্যাকর্ডিং টু সিলেবাস। যে জন্য আমাদের ক্লাস 8-এ রয়েছে অগ্নুৎপাত। অগ্নুৎপাত আমরা পড়াতে পড়াতে শিক্ষার্থীদের প্রথম ক্লাস পড়ালাম, তারা বুঝলো। তারপরে এর পরবর্তী আমাদের কাজ হবে ল্যাবরেটরিতে গিয়ে তাকে আমরা ভলকানিজম মডেল দেখালাম, বা প্রজেক্টের সাহায্যে কীভাবে ভলকানিজম হচ্ছে সে সম্বন্ধে দেখালাম। এর ফলস্বরূপ কী হবে, তারা শিখতে পারবে এবং সিলেবাসের সাথে রিলেট হয়, আগ্রহের সাথে তারা দেখবে যে কীভাবে আমাদের অগ্নুৎপাত হচ্ছে, মহাসাগর মহাদেশীয় পথে সংঘর্ষ করে ভূমিকম্প হচ্ছে, সেগুলি সম্পর্কে তারা জানতে পারবো, শিখতে পারবো, অ্যাক্টিভ লার্নিং প্রসেসে পরিণত হবে। এছাড়া হচ্ছে স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু গ্রুপ ওয়ার্ক অ্যান্ড এক্সপেরিমেন্ট। হয়তো কোনো যে আমি বললাম ল্যাবরেটরি থেকে শিক্ষার্থীদের নিয়ে গিয়ে যে তোমরা বর্তমানে আমাদের কোন স্টেটে সবচেয়ে লিটারেসি রেট রয়েছে সেটি সম্বন্ধে একটি রিপোর্ট বার করো 2000 সেন্সাস ডাটা থেকে। সেটি আমি গ্রুপে ভাগ করে দিলাম। কিছু গ্রুপকে বললাম যে কোন স্থানে সবচেয়ে বেশি লিটারেট রেশিও রয়েছে সেটি বার করো। কিছু গ্রুপকে বললাম যে সব থেকে বেশি এস পিরামিড এছাড়াও লো লিটারেসি রেশিও রয়েছে সেগুলি বার করো। আরেকটি দলকে ভাগ করে দিলাম যে গ্রুপ প্রেজেন্টেশন তোমরা তৈরি করেছো, পরবর্তীকালে যে মাইগ্রেশন কেন ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি হচ্ছে সেটি বার করো। তাহলে তারা কী হবে, গ্রুপে কাজ করবে এবং একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে এক্সপেরিমেন্ট করার মাধ্যমে তারা শিখতে পারবে এবং তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাবিলিটি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট হবে। এরপর হচ্ছে মেনটেন্যান্স অ্যান্ড রেগুলার আপডেটিং অফ ইনস্ট্রুমেন্ট। যে ল্যাবরেটরিতে গিয়ে আমাদের দেখতে হবে যে প্রতিটি ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কি না, কোনটি পরিবর্তন করা প্রয়োজন, কোনটি নতুন আনা প্রয়োজন, বা কোনটি ভেঙে গেছে বা কোনটি অকেজ হয়ে পড়েছে, সেগুলো আমাকে মেনটেন্স করতে হবে আর আপডেট করতে হবে ইনস্ট্রুমেন্টগুলি। তাছাড়া ইফেক্টিভ লার্নিং সম্ভব নয়। এবার হচ্ছে ডিসপ্লে মডেলস, চার্টস অ্যান্ড প্রজেক্টস ওয়ার্ক প্রিপেয়ার্ড বাই স্টুডেন্ট। শিক্ষার্থীদের আমি সবসময় নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে কোন মডেল চার্ট দেখিয়ে দিলাম তা হবে না। শিক্ষার্থীদের বলতে হবে না, এরপর তোমরা যে বৃষ্টিপাত পড়লে বৃষ্টিপাত সম্পর্কে একটা মডেল বানিয়ে আনো, যে সৈলতকে পরিচালন বৃষ্টিপাত সম্পর্কে একটা মডেল বানিয়ে আনো। এর পরবর্তী ল্যাবরেটরিতে গিয়ে বলতে বললাম আমি ওদের যে কেন্দ্রমণ্ডল ভূত্বক সম্পর্কে একটি মডেল বানিয়ে আনো। তাহলে তারা কীভাবে নিজেরা বানাতেও শিখবে, এছাড়া ল্যাবরেটরির ক্ষেত্রে কাজেও লাগবে। এবার হচ্ছে মডার্ন টেকনোলজি জিওগ্রাফি ল্যাবরেটরি। যে
কিছু কিছু জিওগ্রাফি ল্যাবরেটরিতে রয়েছে যে কিউজিএস সফটওয়্যার, আর্কজিএস সফটওয়্যারগুলি নেই, এছাড়াও প্রজেক্টারও সিস্টেম নেই, সেগুলি ডেভেলপ করতে হবে আর ইউজ করতে হবে। তার ফলে শিক্ষার্থীরা স্কিল ডেভেলপ হবে এবং আকর্ষণীয় করে তুলবে তাদের পড়ার ও আগ্রহের ক্ষেত্রে। ইউজ অফ টিচিং এইডস, শিক্ষার্থীদের পড়ানোর সময় কিছু কিছু টিচিং এইডসও ব্যবহার করতে হবে, যেমন চার্টস, মডেল, এছাড়া প্রজেক্টার, এছাড়াও আমাদের রয়েছে অন্যান্য জিনিসপত্রগুলি, যেমন চার্টের মধ্যে রয়েছে যে আমাদের নদী সঞ্চয় কার্যে ফলে গঠিত ভূমিরূপগুলি আমরা তো দেখিয়ে দিলাম, বা কোনো একটি আরবান হিট আইল্যান্ড কী হচ্ছে সেটা আমরা কোনো ভিডিও দেখিয়ে দিলাম, তাহলে কী হবে, তার শিক্ষার্থীরা আগ্রহের সাথে দেখবে এবং মনোযোগ দিয়ে শুনবে অডিও ভিজুয়ালাইজেশন হলে। বুঝছি, এভালুয়েশন আর ফিডব্যাক, শিক্ষার্থীদের সবসময় কাজ দিতে হবে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে, তারা কাজ করলো, কাজের পরিমাণ কতটা ঠিক ভুল হলো তাটা মূল্যায়ন করতে হবে, ফিডব্যাক দিতে হবে। অর্থাৎ কোনো কাজ, যেমন তাদের আমি দিলাম যে ঝালচাপান ব্লকের ম্যাল নিউট্রিশন রিপোর্টটি তোমরা বার করো কোনো আর্টিকেল থেকে, তাহলে তারা বার করলো, এভালুয়েশন করলো, তাহলে আমি তাদের বললাম যে না ভালো হয়েছে কাজটি, তাদের ফিডব্যাক দিলাম, বা কোন কোন ত্রুটিগুলো রয়েছে সেগুলি দূর করে দিলাম। এভাবে এভালুয়েশন ও ফিডব্যাক সম্ভব, এভাবে একটি নির্দিষ্ট ও সুসংক্ষিপ্তভাবে ল্যাবরেটরি গঠন করা সম্ভব জিওগ্রাফিতে, যেটি ইফেক্টিভ ওয়েতে টিচিং চলবে বিশেষ অনন্ত প্রক্রিয়া ধরে, বিরামহীন প্রক্রিয়ায় কার্যক্রমটি চলতে থাকবে। এবার কনক্লুশন, যে জিওগ্রাফি টিচার হচ্ছে প্রথমবার কাজ হবে একটা প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজ ল্যাবরেটরি, যেটা ইফেক্টিভ ওয়ে এনশোর দ্যাট স্টুডেন্ট লার্ন থিওরিটিক্যাল কনসেপ্ট, যেখানে থিওরিটিক্যাল কনসেপ্ট কী সেটা তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষার মাধ্যমে তারা নিজের হাতে দেখবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। সবসময় তারা পড়ে গেল বা বুঝে গেল সেটি সম্ভব নয়, তাদের নিজের হাতে করতে দিতে হবে এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা কেন্দ্রকে তারা ডেভেলপ করবে। এছাড়াও স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচও ডেভেলপ হবে। যে জিওগ্রাফি ল্যাবরেটরি ছাড়া ভূগোল শিক্ষা যেমন শরীরের একটি অঙ্গ ছাড়া শরীর যখন কার্যকরহীন হয়ে পড়ে, সেভাবে জিওগ্রাফি শিক্ষণের ক্ষেত্রে আমাদের ল্যাবরেটরি ছাড়া জিওগ্রাফি শিক্ষণ অনেকটাই কার্যকারীহীন হয়ে পড়বে। তাই জিওগ্রাফি ল্যাবরেটরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওগ্রাফি শিক্ষণের ক্ষেত্রে। থ্যাংক ইউ।